প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 6 পেজ নম্বর 300, সেখানে গ্রুপ এ, বি এবং সি এর যে সমস্ত প্রশ্নগুলো আছে থার্ড সামেটিভের জন্য 2024 সালের মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে এই তিনটে গ্রুপের যে এমসিকিউ টাইপ, এসিকিউ টাইপসের প্রশ্ন এবং যে 2 নম্বর প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের 6 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে, এখানে গ্রুপ এ এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ক্ষমতার মাত্রীয় সংকেত। ক্ষমতার মাত্রীয় সংকেত কি সেটা আমাদের এখানে লিখতে হবে। ক্ষমতার মাত্রীয় সংকেত হলো mL² (T⁻³ অর্থাৎ অপশান বি হবে তোমাদের এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেখো, 2-এর দাগে কী বলা হয়েছে, প্রদত্ত ভিটি লেখচিত্রগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট প্রাথমিক বেগসহ সমতরণে চলছে। কি বলা হয়েছে এটা, যে প্রদত্ত ভিটি লেখচিত্রগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট প্রাথমিক বেগসহ সমতরণে চলছে। তো সেটা এখানে তোমাদের সঠিক উত্তর হবে। অপশান এ। এরপরে 3-এর দাগে কী বলা হয়েছে, সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে কি কিসের উপরে, চাপের পার্থক্য, তরলের পার্থক্য, নলের প্রস্থচ্ছেদ, তাপমাত্রার ওপর না। এটা সঠিক উত্তর অপশান এ অর্থাৎ চাপের পার্থক্য। এরপরে 4-এর দাগের প্রশ্নে কী বলা আছে, একটি বাঁকানো ধনুকে যে শক্তি থাকে তা হলো, এখানে দেখো গতিশক্তি, চুম্বক শক্তি, স্থিতিশক্তি নাকি স্থিতিশক্তি। তো এখানে তোমাদের অপশান ডি সঠিক উত্তর হবে, স্থিতিশক্তি। এরপরে প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে জলের আয়তন কমে বাড়ে নাকি একই থাকে, নাকি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাহলে দেখো, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি তাপমাত্রার মধ্যে জলের আয়তন কী হবে। জলের আয়তন 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে গেলে আমাদের 4 ডিগ্রিতে আয়তন সব থেকে কম হয়। তাহলে 0 ডিগ্রি থেকে যখন 4 ডিগ্রির দিকে যাবে তখন কি হবে, আমাদের আয়তন কমে। অপশান এ হবে সঠিক উত্তর। অর্থাৎ জলের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেখানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এর ঘনত্ব বৃদ্ধি পায় এবং এর ফলে আয়তন কমে। এর পরের প্রশ্ন কী বলা আছে, শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের তীক্ষ্ণতা বাড়ে কমে একই থাকে নাকি বলা সম্ভব নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ বাড়ে। তারপরে আছে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে প্রথম জানা যায় যে পরমাণুতে নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন নাকি নিউট্রন আছে। তো এখানে হবে নিউক্লিয়াস আছে, অপশান এ। এরপরে প্রশ্ন, 1 মোল ইলেকট্রনের অর্থ কী। 1 মোল ইলেকট্রনের অর্থ হলো 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। তাহলে এটা হলো। এর পরের যে প্রশ্ন দেখো, 9-এর দাগে বলা আছে, দ্রাব্যতার সংজ্ঞায় কোনটির পরিমাণ নির্দিষ্ট, দ্রবণ, দ্রাবক নাকি কোনোটিই নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ দ্রাবক। তারপরে প্রশ্ন, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো, সেটা হবে জিঙ্ক, অপশান বি অর্থাৎ Zn। পরে প্রশ্ন, প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি আলমিক লবণ। তো এখান থেকে কোনটি আলমিক লবণ সেটা আমাদের লিখতে হবে। এটা সঠিক উত্তর হবে NaHSO4 অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন, বায়ুর গ্যাসীয় উপাদান পৃথকীকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন নাকি বিওজি ফানেল, সেটা হবে আংশিক পাতন, অপশান বি। এরপরে প্রশ্ন কী বলা হয়েছে দেখো, কলিফর্ম কাউন্ট শব্দটির সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো, তো এখানে কোনটা হবে, এখানে হবে অপশান এ অর্থাৎ ব্যাকটেরিয়া। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল 13টা, সেগুলো আমরা করে নিলাম। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। পরের প্রশ্ন দেখো, গ্রুপ বি। সেই গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, গ্রুপ বিতে কী বলা হয়েছে দেখো, এখানে 23টা প্রশ্ন আছে, 1 নম্বর করে টোটাল 23 নম্বর আমাদের এখানে নম্বর বিভাজন করা হয়েছে। প্রথম দেখো, 2-এর দাগের যে প্রশ্ন, সেখানে বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মাত্রাহীন ভৌতরাশির মাত্রীয় সংকেত। মাত্রাহীন ভৌতরাশির মাত্রীয় সংকেত কী হবে, 1। মাত্রাহীন ভৌতরাশির মাত্রীয় সংকেত হলো 1। অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো, 1 AMU = কত কিলোগ্রাম। 1 AMU = কত কিলোগ্রাম, এটা সমান আমাদের হবে 1.66 × 10⁻⁻27 কিলোগ্রাম। তাহলে কত হলো, 1.66 × 10⁻⁻27 কিলোগ্রামের সমান।
1 AMU এর সমান। আর্কিমিডিসের সূত্র কোন কোন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে? আর্কিমিডিসের সূত্র সকল তরল মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। সকল তরল মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। ইউ প্রাথমিক বেগে এ সমমন্দনে গতিশীল কোনো কণা টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? তো এটা কত দূরত্ব অতিক্রম করবে? দেখো আমরা জানি কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এটা কি হবে? এটা হচ্ছে আমাদের যে নিউটনের গতিসূত্র, যে দ্বিতীয় গতিসূত্র আছে, সেই গতিসূত্র প্রমাণ করে আমরা এটা বলতে পারবো। তাহলে এটা হবে কত? টি সময় কত দূরত্ব অতিক্রম করবে? এই দূরত্ব অতিক্রম করবে। এস হচ্ছে সরণ, সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমি সেগুলো লিখে দিই কোনটা কি। এখানে এস হলো সরণ, তারপরে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ইউ প্রাথমিক বেগ, এবং এ হলো ত্বরণ, এবং টি হলো সময়। তাহলে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার এই দূরত্ব অতিক্রম করবে। পরের প্রশ্ন, রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.8 হলে এসআইতে রূপোর ঘনত্ব কত? রূপোর আপেক্ষিক গুরুত্ব কত বলা আছে? রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.8 হলে এসআইতে রূপোর ঘনত্ব কত? তো রূপোর ঘনত্ব সূত্র আমরা কি করে বার করব? রূপোর ঘনত্ব সমান সমান কি হবে? আপেক্ষিক ঘনত্ব ইন্টু আপেক্ষিক ঘনত্ব ইন্টু জলের ঘনত্ব। তাহলে এখানে আপেক্ষিক ঘনত্ব কত? রূপোর আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 10.8 ইন্টু জলের কত? জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। তো সেখান থেকে এটা ক্যালকুলেট করলে আসবে 10800 কেজি পার মিটার কিউব। তো এভাবে অঙ্কটা তোমাদের করতে হবে। উত্তর কত হবে? এটা হবে উত্তর। তাহলে আমাদের সূত্র আমাদের জানা দরকার হবে কি? আপেক্ষিক ঘনত্ব সমান সমান পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। সেখান থেকে আমরা রূপের ঘনত্বটা বার করতে পারবো। যে সূত্রটা তোমাদের লিখে দিই, আপেক্ষিক ঘনত্ব সমান সমান পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। তাহলে এখান থেকে কি হবে? এই যে পদার্থের ঘনত্ব, এইটা হচ্ছে রূপর ঘনত্ব লিখবো। তাহলে দেখো রূপর ঘনত্ব সমান সমান কত হবে? আপেক্ষিক ঘনত্ব ইন্টু জলের ঘনত্ব। সেটাই আমরা বার করেছি। এই সূত্রটা বার করলে এত আমাদের অঙ্ক হবে। পরে অথবা দিয়ে প্রশ্ন ছিল কি? সত্য বা মিথ্যা লেখো, ইস্পাত ও রবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এটা সত্য না মিথ্যা? তো এটা হবে কি? সত্য। অর্থাৎ ইস্পাত ও রবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, এটা সত্য। এরপরে প্রান্তীয় বেগের মান তরলের ঘনত্বের ওপর কিভাবে নির্ভরশীল? প্রান্তীয় বেগের মান তরলের ঘনত্বের ওপর কীভাবে নির্ভরশীল? অর্থাৎ ঘনত্ব বাড়লে প্রান্তীয় বেগও বাড়ে। তো এই যে 5-এর দাগের প্রশ্নটা এখানে আমরা লিখে দিই। দেখো এটা তোমরা হবে কি? যে প্রান্তীয় বেগ তরলের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। প্রান্তীয় বেগ তরলের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ তোমরা কি লিখতে পারবে? ঘনত্ব বাড়লে প্রান্তীয় বেগ বাড়বে। ঘনত্ব বাড়লে প্রান্তীয় বেগ বাড়বে। এরপরে প্রশ্ন কি? শূন্যস্থান পূরণ করো। ক্ষমতার ব্যবহারিক একক হলো, ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট। ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। তারপরে কি দেখো? কোনো গতিশীল বস্তুর ভরবেগ পি ও গতিশক্তি ই হলে বস্তুটির ভর কত?
তাহলে বস্তুটির ভর তোমরা কীভাবে নির্ভর করবে? আমরা কি জানি, তো এই অঙ্কটা আমরা এভাবে করি। আমরা কি জানি, এখান থেকে করছি অঙ্কটা। আমরা জানি গতিশক্তি অর্থাৎ ই, গতিশক্তি অর্থাৎ ই সমান সমান কত, হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। আর কি জানি, ভরবেগ, ভরবেগ পি সমান সমান এম ইন্টু ভি। তাহলে এখানে দেখো, তাহলে এই ভি সমান কি লিখতে পারি আমরা, ভি সমান পি বাই ভি লিখতে পারি, পি বাই এম লিখতে পারি, ভি সমান পি বাই এম লিখতে পারি। অতএব ই এর জায়গায় আমাদের কি বলবো, ইতে কি লিখতে পারি, ই সমান সমান আমরা তখন লিখতে পারি হাফ, এবং এদিকে যেমন এমটা আছে তেমন রাখবো, ভি এর জায়গায় পি স্কোয়ার বাই এম লিখবো। তাহলে পি স্কোয়ার বাই এম স্কোয়ার, তাহলে এখানে এম স্কোয়ার আর এম কেটে গেলে নিচে একটা এম পড়ে থাকবে। তাহলে এটা সমান কত, হাফ পি স্কোয়ার বাই এম পড়ে থাকবে। তাহলে তার পরের লাইন আমরা এই অতএব লিখতে পারি, এখানে ই আছে, তো পরের লাইন আমরা লিখতে পারি এম সমান সমান পি স্কোয়ার বাই এইটা 2 দিয়ে গুণ করবো, এখানে কিন্তু কিছু গুণ আছে, 2e। তাহলে আমাদের ভর কত হবে, পি স্কোয়ার বাই 2e। তো এভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। আমাদের বস্তুটি ভর বার করতে বলা হয়েছে, সেটা এভাবে করবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে, এটাই অঙ্কটা। কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে, তার গতিশক্তি এখানে 4 গুণ হয়ে যাবে। কারণ কি, আমরা জানি কি গতিশক্তি ইকুয়ালস টু কী জানি, আমরা এটা জানি, আগের অঙ্কটাতে ছিল এই গতিশক্তি ইকুয়ালস টু আমরা জানি কি, ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখন যদি গতিশক্তি আমাদের যেমন আছে সেটা হলে হাফ এম ভি স্কোয়ার হবে, এবং কি বলেছে, যদি ভি এর মান আমরা 1 ধরি, তাহলে দেখো কত হবে, গতিশক্তি কত হচ্ছে, হাফ এম হবে। এবং যদি আমরা কি বলি বস্তুর বেগ দ্বিগুণ করি, তাহলে এখানে 1 ছিল, এখন দ্বিগুণ অর্থাৎ 2 করে দেবো, তাহলে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এর মান দেখো হাফ ইন্টু এখানে 4m হয়ে যাবে। তাহলে দেখো আগে যেটা ছিল m/2 ছিল, এখন 4m/2, তাহলে 4 গুণ হয়েছে। তো সেটাই এখানে বলা হয়েছে স্কোয়ার, যেহেতু বেগের মানটা স্কোয়ার হয় গতিশক্তির ক্ষেত্রে, সেহেতু আমাদের যদি দ্বিগুণ করা হলে কি হবে, 1 থাকলে যা হবে, দ্বিগুণ করা হলে তার 4 গুণ বেড়ে যাবে, স্কোয়ার যেহেতু সেহেতু 4 গুণ হয়ে যাবে। দেখো 8 থেকে প্রশ্নে বলা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। তো এই প্রশ্নের জন্য আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এবং তাপ পরিবর্তনের সূত্র তোমাদের এমসি ইন্টু ডেল্টা টি এসব এই সূত্র লাগবে। তো আমার মনে হয় তোমাদেরকে এই অঙ্ক তোমাদের বইতে নেই, তো এটা করার দরকার নেই। পরের প্রশ্ন কী বলা আছে, আপেক্ষিক আর্দ্রতার একক কী, এটা তোমাদের হায়ার লেভেলের অঙ্ক। পরেরটা 9 নম্বর প্রশ্ন বলা আছে আপেক্ষিক আর্দ্রতার একক কী। আপেক্ষিক আর্দ্রতার একক হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা কোনো একক নেই, এটার কোনো একক নেই, এটা হলো একটা অনুপাত। আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নেই, এটিকে শতাংশের আকারে প্রকাশ করা হয়। এটি শতকরা হিসাবে প্রকাশ করা হয়, এটি শতকরা হিসাবে প্রকাশ করা হয়। এরপরে প্রশ্ন আছে, দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন, এদের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কি বলা আছে, দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন, এদের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, পরস্পর বিপরীত সমানুপাতিক, অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পরস্পর ব্যস্ত সমানুপাতিক। তাহলে কম্পাঙ্ক যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে, তাহলে কম্পাঙ্ক যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে। তাহলে দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন, এদের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, যার কম্পাঙ্ক কম যার কম্পাঙ্ক কম হবে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে।
এরপরের যে প্রশ্ন ছিল কি দেওয়া আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল 200 হার্জ কম্পাঙ্কের তরঙ্গের পর্যায়কাল কত। 200 হার্জ কম্পাঙ্কের তরঙ্গের পর্যায়কাল কত। তো এই অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা আমরা এখানে আলোচনা করি। দেখো এখানে তোমাদের করে দিই, এটা 10-এর দাগের প্রশ্ন। কি বলা হয়েছে প্রশ্নটাতে, যে 200 হার্জ কম্পাঙ্কের তরঙ্গের পর্যায়কাল কত। তো আমরা পর্যায়কাল সূত্র কি জানি, আমরা পর্যায়কাল সমান জানি কি, পর্যায়কাল সমান 1/, কম্পাঙ্ক 1/, কম্পাঙ্ক, অতএব 1/, কম্পাঙ্ক কত 200 হার্জ। তো এখানে কম্পাঙ্ক কত হবে 1/200 সেকেন্ড। তাহলে কি হবে, পর্যায়কাল কত হবে 1/200 সেকেন্ড। 200 হার্জ কম্পাঙ্কের তরঙ্গের পর্যায়কাল হবে 1/200 সেকেন্ড। এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা বা এটাও রেখে দিতে পারো। পরে স্বরযুক্ত ও স্বর বর্জিত শব্দের মধ্যে একটি পার্থক্য লেখো। তো আমি এখানে বলে দিই যে স্বরযুক্ত শব্দ কানে শুনতে মধুর লাগে এবং এটি নির্দিষ্ট প্যাটার্নে কাঁপে, এবং সুরবর্জিত শব্দ কানে অপ্রীতিকর লাগে এবং অনিয়মিতভাবে কাঁপে। তো দেখো আমি আরেকবার বলি, সুরযুক্ত ও সুরবর্জিত শব্দের মধ্যে একটি পার্থক্য। সুরযুক্ত শব্দ কানে মধুর মতো লাগে এবং এটি একটি নির্দিষ্ট প্যাটার্নে কাঁপে বা বাজতে থাকে। আর সুরবর্জিত শব্দ কী হয়, কানে অপ্রীতিকর লাগে এবং এটি অনিয়মিতভাবে কাঁপে। তাহলে এটা পার্থক্য তোমরা লিখে নিও। এরপরে দেখো 12 দাগের প্রশ্নে বলা হচ্ছে এসআইতে ইলেকট্রনের আধান কত। এসআইতে ইলেকট্রনের আধান কত। এসআইতে ইলেকট্রনের আধান প্রায় শব্দটা লেখা জরুরি, প্রায় 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এরপরে কোনো শূন্যস্থান পূরণ করো। ক্যাথোড রশ্মি দ্রুতগামী ড্যাশ কণার স্রোত। এটা হবে কি, ক্যাথোড রশ্মি দ্রুতগামী ইলেকট্রন কণার স্রোত। এরপরে প্রশ্ন 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি অধিক ভারী। তো এখানে যে প্রশ্নটা আছে দেখো কি বলা হয়েছে, 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি অধিক ভারী। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এটা এভাবে তোমাদের করতে হবে যে সঠিক উত্তরের অঙ্কটা হবে কি 1 মোল NO2, 1 মোল NO2 হচ্ছে অধিক ভারী। তার কারণ কি, কারণ NO2 এর মোলার ভর NO এর চেয়ে বেশি। NO2 এর মোলার ভর NO এর চেয়ে বেশি, সেই কারণে এটা তোমাদের 1 মোল NO2 অণুর এটা অধিক ভারী হবে। এর পরের যে প্রশ্ন ছিল দেখো কি বলা হয়েছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত। তো এই অঙ্কটা আমরা পরে করে দিই। XIV, অর্থাৎ এই অঙ্কটা এখানে আমরা তোমাদের করে দিই XIV। আগের দাগের প্রশ্নটা কী ছিল, প্রশ্নটা ছিল 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত। 22 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত। অণুর সংখ্যা সমান আমরা কীভাবে করব, এটা আমাদের করতে হবে, আমাদের 22 গ্রামকে টোটাল কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত, CO2 এর মোলার ভর হচ্ছে কার্বনের 12 × 1 প্লাস অক্সিজেনের কত 16 × 2। তাহলে দেখো 12 + 16 × 2 = 32, তাহলে কত 44। এবার এটাকে আমাদের গুণ করতে হবে কত 6.022 × 10⁻23 এর সঙ্গে গুণ করতে হবে। তো এটা গুণ করলে কত 2 দিয়ে কাটলে শেষে আমাদের 3.011 × 10⁻23 সংখ্যক অণু থাকবে। 22 গ্রাম CO2 অণুতে এত সংখ্যক অণু থাকবে আমাদের।
এরপরে যে প্রশ্ন ছিল সেখানে কী বলা আছে দেখো, এসটিপিতে 2 মোল জলের আয়তন কত? এসটিপিতে 2 মোল জলের আয়তন কত? কোন দাগের প্রশ্নটা? এটা এক্সভি। এটা এসটিপিতে 2 মোল জলের আয়তন কত? এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। অতএব সেক্ষেত্রে আমাদের 2 মোল জলের কত আয়তন হবে? 2 মোল জলের আয়তন সমান কত হবে? 2 গুণ 22.4 লিটার সমান কত? 44.8 লিটার। তো এটা হবে সঠিক উত্তর। তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্ন উত্তর করে নিলাম এখানে। তো এরপরে দেখো যে প্রশ্নগুলো ছিল এক্সভিআইতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, সেখানে বাম স্তম্ভ এবং এখানে ডান স্তম্ভ দেওয়া আছে। সেখানে দেখো প্রথমে দুধ ও তরলের মিশ্রণ, তো এখান থেকে কি হবে? এটা হবে ইমালশন। এবং ডিটারজেন্ট, এটা ডিটারজেন্ট কি হবে? ডিটারজেন্ট এটা হলো জলের পৃষ্ঠ টানকে প্রভাবিত করে এবং মিথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ এটা হলো আংশিক পাতন দ্বারা আলাদা করা যায়। বলয় পরীক্ষায় বাদামি বলয়টি সংকেত লেখো। বলয় পরীক্ষায় বাদামি বলয়টি সংকেত লেখো, এটা হবে NO2-। অ্যাসিড দ্রবণে ফেনলপথালিনের বর্ণ কীরূপ হয়? অ্যাসিড দ্রবণে ফেনলপথালিনের বর্ণ কীরূপ হয়? এটি বর্ণহীন হয়ে যায়। অ্যাসিড দ্রবণে ফেনলপথালিন বর্ণহীন থাকে। জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অধিকাংশ পদার্থকে দ্রবীভূত করতে পারে। জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অধিকাংশ পদার্থকে দ্রবীভূত করতে পারে। তাই জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন হ্যালোজেন মৌল ব্যবহার করা হয়? জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন হ্যালোজেন মৌল ব্যবহার করা হয়? এটা হলো Cl2। তো দেখো আমি নিচে তোমাদেরকে লিখেও দিয়েছি জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন। জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অধিকাংশ পদার্থ দ্রবীভূত করতে পারে। জলের উচ্চ বিদ্যুৎ ভ্রমণ ক্ষমতা ও ধ্রুবীয় প্রকৃতির কারণে এটি অনেক ধরনের আয়নীয় ও ধ্রুবীয় যৌগকে দ্রবীভূত করতে পারে। শূন্যস্থান তোমার কী আছে? জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড। জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড। এটা কি হবে? জিঙ্ক অক্সাইড হলো একটি উভধর্মী অক্সাইড। তাহলে এখানে এই প্রশ্নগুলোর উত্তর হয়ে গেল। এরপরে দেখো আমাদের গ্রুপ বি যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা করে নিলাম। এরপরে দেখো গ্রুপ সি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো সেই প্রশ্নগুলো 15টা প্রশ্ন উত্তর করতে হবে। 2 নম্বর টোটাল 30 নম্বর দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন মান 2। প্রথম প্রশ্ন চাপের মাত্রীয় সংকেত এখানে লিখতে বলা আছে। চাপের মাত্রীয় সংকেত নির্ণয় করো। চাপ ইকুয়ালস টু কি হয়? বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রীয় সংকেত এত, ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত এত। সুতরাং চাপের মাত্রীয় সংকেত কত হবে? mL⁻²। বলের মাত্রীয় সংকেত বাই ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। তো সেটা দিয়ে আমাদের L² থেকে কাটলে নিচে একটা L পড়ে থাকবে, L⁻⁻1 T⁻²। সব স্থিতি বা গতি আপেক্ষিক ব্যাখ্যা করো, অথবা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কীভাবে প্রথম সূত্র পাওয়া যায় লেখো। তো সেটা এভাবে দেওয়া আছে, তোমরা লিখে দেবে। সান্দ্রতা ও ঘর্ষণ বলে দুটি পার্থক্য লেখো। সান্দ্রতা ঘর্ষণ বলে দুটি পার্থক্য কি? সান্দ্রতা তরলের একটি বৈশিষ্ট্য আর ঘর্ষণ বল দুটি পৃষ্ঠের মধ্যেকার একটি বল। এটা একটা পার্থক্য হয়ে গেল। দ্বিতীয় লিখবে কি? সান্দ্রতা তরলের অভ্যন্তরীণ স্তরগুলোর আপেক্ষিক গতির বিরোধিতা করে আর ঘর্ষণ বল দুটি পৃষ্ঠের আপেক্ষিক গতির বিরোধিতা করে। অথবা দিয়েছিল সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় কেন? সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় কেন? কারণ তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতির কারণে একটি ঘর্ষণ বল কাজ করে যাকে সান্দ্রতা বলে। এই কারণে তাদেরকে যে সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় থাকে। তরলের পৃষ্ঠটান বলতে কি বোঝায়? তরলের পৃষ্ঠটান কাকে বলে লিখবে এবং এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের প্রকৃতি, তাপমাত্রা, পৃষ্ঠের সাথে তরলের সংস্পর্শে আসা পদার্থের প্রকৃতির উপর।
পরের যে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি দেখাচ্ছে এখানে, অথবা দিয়ে যে প্রশ্ন ছিল এখানে বলা হয়েছে 100 গ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উপরে তুলতে কী পরিমাণ কার্য করতে হবে। তো এর আগে একটা প্রশ্ন ছিল যেখানে যে পাঁচের দাগের একটা প্রশ্ন ছিল, একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি। তো এই অথবা দিয়ে এই 5 দাগের এই অঙ্কটা ছিল। আর প্রথমে 5 দাগে এটা ছিল যে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে কোনটির গতিশক্তি বেশি, কোনটির গতিশক্তি বেশি, এটা ছিল পরে অথবা দিয়ে এই প্রশ্নটা ছিল। তো এটা আমরা আগে করি 5 দাগের অঙ্কটা। তাহলে কী হবে, যেহেতু ভরবেগ সমান হলে কি হবে, গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান কত, হাফ mv², আর ভরবেগ কি হয় p = mv, এটা গতিশক্তি। আর ভরবেগ p = ভর ইন্টু বেগ। এবার দেখো কি হয়, যদি দুটি বস্তুর ভরবেগ সমান হয় তাহলে ভারী বস্তুর বেগ কম হবে, ভারী বস্তুর বেগ কম হবে। সুতরাং ভারী বস্তুর গতিশক্তি কম, ভারী বস্তুর গতিশক্তি কম। দেখো কী বলে, একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এই ভরবেগ সমান হবে কখন, যখন mv সমান হয় ভর ইন্টু বেগের গুণফল সমান হবে। যখন বস্তুটি হালকা হবে তখন কি হবে, তার বেগের মান বেশি হবে, ভরের মান কম হবে। আর বস্তুটি ভারী হলে কী হবে, তার বেগের মান কম হবে, m এর মান বেশি হবে। এবার দেখো যখন আমাদের এটা হাফ mv² হবে, আমাদের কী বলেছে তাহলে কোনটির গতিশক্তি বেশি, গতিশক্তি বেশি কার হবে, যার বেগ বেশি হবে, কারণ স্কোয়ার বেগ যার বেশি হবে সেটার গতিশক্তি বেশি হবে। তাহলে এখানে কি হবে, সেই জন্যই বলা আছে যদি বস্তুর ভরবেগ সমান হয় তাহলে ভারী বস্তুর বেগ কম হবে, সুতরাং ভারী বস্তুর গতিশক্তি কম হবে। আর হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে, কারণ তার বেগটা বেশি হবে, সেই জন্য এটা বেশি হবে। হালকা বস্তুর ক্ষেত্রে কার গতিশক্তি বেশি হবে, হালকা বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বেশি হবে। তাহলে তোমরা লিখবে যে অতএব হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এর পরের প্রশ্ন ছিল, দেখো এই প্রশ্নটি অথবা দিয়েছিল 100 গ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উপরে তুলতে কী পরিমাণ কার্য করতে হবে। তো আমরা কি জানি, কার্য সমান কি, কার্য W সমান আমরা কি জানি, বল অর্থাৎ F ইন্টু সরণ অর্থাৎ S। তাহলে দেখো এখানে বল সমান ভর ইন্টু অভিকর্ষণ ত্বরণ অর্থাৎ জি এর ভ্যালু আমরা জানি 9.8 মিটার পার, এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেখানে দেখো এটা আমরা ক্যালকুলেট করলে কথা হবে, এখানে ভর আমাদের 0.1 কেজি, কারণ 100 গ্রামকে কেজিতে কনভার্ট করলে এত হবে, তো সেটা আমাদের করলে 0.98 হবে ক্যালকুলেশন করলে। এরপরে দেখো আমাদের কার্য, তাহলে অর্থাৎ কার্য সমান কত, এই যে বল ইন্টু সরণ, বল এত এবং সরণ কত 1 মিটার, সেটা আমরা গুণ করলে আমাদের এত জুল আসবে উত্তর। পরের যে প্রশ্ন ছিল সেখানে বলা হয়েছে 10 গ্রাম ভরের একটি বুলেটের গতিবেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত। গতিশক্তি কাইনেটিক এনার্জি সেটা আমরা জানি কি হাফ mv²। তো সেখানে 10 গ্রাম ভরের একটি বুলেট, এম হচ্ছে 10 গ্রাম, এটাকে কেজিতে নিয়ে যাবো, 0.01 100 দিয়ে ভাগ করলে এত হবে। তাহলে দেখো এর গতিবেগ কত 400 মিটার পার সেকেন্ড, এবং তাহলে কাইনেটিক এনার্জি কত হবে হাফ mv²। তো এম এর জায়গায় এটা বসালাম এবং v² জায়গায় এটা বসালাম, তাহলে ক্যালকুলেট করলে আমাদের হবে 800 জুল উত্তর হবে। তারপরে প্রশ্ন ছিল লেখচিত্র দ্বারা দেখাও জলের উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্ব কীভাবে পরিবর্তন হয়। দেখো জলের উষ্ণতা যখন 0 ডিগ্রি থাকে, এগুলো সব টেম্পারেচার নিচে, আর এটা ডেন্সিটি। দেখো জলের উষ্ণতা যখন 0 ডিগ্রি থাকে তখন ঘনত্ব থাকে এখানে, তারপরে দেখো যখন 2 ডিগ্রি হয় তখন ঘনত্ব এখানে চলে যায়, তারপর যখন 4 ডিগ্রি হয় তখন দেখো ঘনত্ব ঠিক সব থেকে বেশি জায়গায় চলে আসে, এরকম কাছাকাছি চলে আসে। তারপরে আবার কিন্তু
এই এখান শুরু বাড়তে থাকে ঘনত্ব, আবার কিন্তু শেষের দিকে আবার কমতে থাকে। তো এইভাবে জলের ঘনত্ব গ্যাপের মাধ্যমে এটা তোমরা দেখাবে। তো এটা তোমরা করবে যে এই 4 ডিগ্রিতে সব থেকে বেশি হয় এই ঘনত্বটা, জলের ঘনত্ব। এরপরের প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের মোট তাপশক্তির পরিমাণ সর্বদা সমান হবে, সেটা উত্তর তোমরা লিখবে না, কারণ হয় লিখবে। বিউটিফুল শব্দটি প্রতিধ্বনি শুনতে শব্দের উৎস থেকে প্রতিফলনের ন্যূনতম দূরত্ব কত প্রয়োজন? সেখানে বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তো এটা কি বলা আছে দেখুন, মানুষ কি ধরেছি, মানুষ প্রতি সেকেন্ডে 10টি শব্দ পৃথক করতে পারে, সে কারণে শব্দের উৎস থেকে প্রতিফলক পর্যন্ত যেতে বা ফিরে আসতে সময় নেবে 1/10 সেকেন্ড। সুতরাং দূরত্ব সমান কী হয়, বেগ ইন্টু সময়। তা বেগ 340 বলে দেওয়া আছে, বায়ুতে শব্দের বেগ ইন্টু 0.1 সেকেন্ড সমান 34 মিটার। তাহলে প্রতিফলক ন্যূনতম দূরত্ব 34 মিটার বাই 2, সেহেতু অর্থাৎ 17 মিটার। প্রতিফলক দূরত্ব কারণ কী হবে, যাবে আসবে, সেই জন্য আমাদের অর্ধেক হবে, এটা 17 মিটার। আর এটা তো টোটাল ডিস্টেন্স, সেই জন্য 34, তাকে অর্ধেক করতে হবে, সেই 17। 9 দিকের প্রশ্ন কী বলা আছে দেখো, একটি পরমাণুতে 3টি কক্ষ আছে, অর্থাৎ দেখো কে, এল এবং এম, এই 3টি কক্ষ আছে। সবচেয়ে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকলে পরমাণু ক্রমাঙ্ক কত? সবচেয়ে বাইরের কক্ষতে 2টি ইলেকট্রন আছে, তাহলে দেখো এগুলো আমরা ভর্তি হবে, তারপরেই তো 2 যাবে, তারপরেই তো এম কক্ষে যাবে। তাহলে প্রথম কক্ষে 2টা থাকতে পারে, দ্বিতীয় কক্ষে 8টা থাকতে পারে, এলে সবচেয়ে ম্যাক্সিমাম কেতে 2টো থাকতে পারে, এলে 8টা থাকতে পারে। তো 8 আর 2 10, তারপর এম এ 2টো থাকবে, তাহলে কত? 8 আর 2 10 আর 2 12। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 12। সঠিক উত্তর কত হবে? 12। অর্থাৎ এই প্রশ্ন ছিল আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম একই হয় কেন, সেটা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, বলা আছে রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব লেখো, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব লিখবে। অথবা এই প্রশ্ন ছিল কি, গ্রাম অণু বলতে কী বোঝে, গ্রাম অণু বলতে কী বোঝা হয়, তোমরা লিখবে যে গ্রাম অণু হলো কোনো পদার্থের আণবিক ভরের গ্রাম এককে প্রকাশ করা। উদাহরণস্বরূপ জলের আণবিক ভর 18, তাই 18 গ্রাম জলকে 1 গ্রাম অণু বলা হয়। গ্রাম অণু হল এবং মোল পরস্পর সমান, অর্থাৎ 1 গ্রাম অণু 1 গ্রাম অণু সমান সমান 1 মোল। তো এটাই বোঝানো হয়। তো এই উত্তর এভাবে তোমরা লিখে দেবে। এরপরে যে প্রশ্ন ছিল সেখানে বলা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 150 মিলিলিটার জলের একটি দ্রবণে 30 গ্রাম দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় দ্রবণের দ্রবতা নির্ণয় করো, অথবা ইমালশন কাকে বলে, এর একটি ব্যবহার লেখো। দ্রবণ হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ কত গ্রাম দ্রব্য দ্রবীভূত হতে পারে। এখানে 150 ml জলে 30 গ্রাম দ্রব্য দ্রবীভূত হচ্ছে, তাহলে 100 গ্রাম জলে দ্রবীভূত হবে কতটা? এটা আমাদের ঐকিক নিয়মে যেভাবে করতে হয়, ঐকিক নিয়মে করলে আমাদের এটাই আসবে। 150 গ্রাম যদি 30 গ্রাম 150 ml যদি 30 গ্রাম দ্রবীভূত হয়, তাহলে 100 ml কত হবে? দেখো এখানে তাহলে 30 গ্রাম ইন্টু 30 গ্রাম বাই 150 ইন্টু 100 ক্যালকুলেট করলে 20 গ্রাম আসবে। তো সেমভাবে তোমরা এভাবে করতে পারো, 150 মিলিলিটার যদি 30 গ্রামে দ্রবীভূত হয়, তাহলে আমাদের 100 কততে হবে, 100 মিলিলিটার কততে হবে? তাহলে 100 মিলিলিটার বাই 150 মিলিলিটার, এটা কাটলে দেখো আমাদের আসে কত, 15 দিয়ে কাটলে 2, তাহলে 20 মিলিলিটার কাটবে, তাহলে 20 গ্রাম আসবে, সেটাই এখানে করা হয়েছে। সুতরাং 20 সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রবতা হলো 20 গ্রাম পার 100 মিলিলিটার। ইমালশন কাকে বলে, সেটা এখানে ইমালশন কাকে বলে সেটা তোমরা লিখবে, তার উদাহরণ দিয়ে দেবে, ব্যবহার লিখে দেবে। পরের প্রশ্ন ছিল আরহেনিয়াসের মতানুসারে ক্ষার বলতে কী বোঝায়, উদাহরণ দাও। আরহেনিয়াসের মতে ক্ষার বলতে কী বলে, উদাহরণ দিয়ে দেবে। পাতন বলতে কী বোঝায়, কোন ধরনের মিশ্রণকে এই পদ্ধতিতে পৃথক করা যায়। পাতন কাকে বলে সেটা এখানে লিখবে এবং পৃথক করা যায়। দেখো বিভিন্ন উচ্চতর বাষ্প চাপ বিশিষ্ট 2টি বা ততোধিক মিশ্রণশীল তরলকে পাতনের মাধ্যমে পৃথক করা যায়। উদাহরণ মিথাইল হলো জলের মিশ্রণ। পরে জলের ক্ষরতার কারণ কি, অথবা ক্লোরিনেশন বলতে কী বোঝো, জলের ক্ষরতার কারণ তোমরা লিখবে, এবং ক্লোরিনেশন কাকে বলে এখানে দেখো পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা এটা লিখে নেবে। এরপরে প্রশ্ন ছিল দেখো, জল দূষণের 2টি কারণ উল্লেখ করো। জল দূষণের 2টি কারণ, শিল্প বর্জ্য এবং কৃষিজ বর্জ্য। শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ জলে মিশে জলকে দূষিত করে। দ্বিতীয় লিখবে কীটনাশক, সার ইত্যাদি কৃষিজাত বর্জ্য জলে মিশিয়ে জলকে দূষিত করে। তারপরে অথবা প্রশ্ন ছিল ফ্লোরাইড দূষণের ফলে মানুষের কী কী রোগ দেখা যায়। ফ্লোরাইড দূষণের ফলে মানুষের কী কী রোগ দেখা যায়। ফ্লোরাইডে অতিরিক্ত পরিমাণে জলে থাকলে দাঁত ও হাড়ের রোগ হতে পারে, যেমন ফ্লুরোসিস। এতে দাঁতে দাগ হয়ে যায় এবং হাড় দুর্বল হয়ে পড়ে। তো এগুলো লিখবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের আজকে 6 নম্বর স্কুলের ক্লাস 9-এর জীবন ভৌতবিজ্ঞানের 3rd সামেটিভের জন্য সমস্ত যে প্রশ্ন ছিল গ্রুপ A, B এবং C এর মধ্যে, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে পরবর্তী স্কুলের প্রশ্নগুলোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।